নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের প্রাইম নিউজে। মঙ্গলবার দক্ষিণ জেলার সাবরুম মহকুমার শ্রীনগর সীমান্ত হাট পরিদর্শনে যান রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। পরিদর্শনকালে তিনি সীমান্ত হাটে উপস্থিত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। রাজ্যপাল কথা বলেন বাংলাদেশের ফেনী জেলার এডিএম এর সাথে এবং ঘুরে দেখেন শ্রীনগর সীমান্ত হাট। পরিদর্শন শেষে তিনি বলেন, এই সীমান্ত হাট খুব সুন্দর এবং সুশৃঙ্খল। তিনি সীমান্ত হাটের সার্বিক সাফল্য কামনা করেন এবং দুদেশের মানুষদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন আরও সুদৃঢ় থাকে সেই দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। তাছাড়া সীমান্ত হাটের বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া ছিঁড়ে যাওয়ায় বিষয়টি নিয়েও কথা বলবেন বলে জানান তিনি। This border had to know and understanding. It is very good for the local people of both the countries because since ages they were doing the weekly market business. In the same way it is continuing, and for the local people both sides they can come and they can purchase, they can exchange interstate, intercountry items. Mainly the items prepared and produced locally, whether it is eatable items, snacks, or the local produce of fruits, vegetables, and handmade products that I have seen, and I am happy both the countries. চোখের সামনে গুজরাট মডেলকে সামনে রেখে উন্নয়নের চেষ্টা করছে রাজ্য সরকার। উন্নয়নের কোনো ধর্ম হয় না, কাজ করলেই উন্নয়ন হয়। বিশেষ করে জাতি জনজাতির সকলের উন্নয়নের লক্ষ্য নিয়েছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার সরকার। মঙ্গলবার টাকারজোলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতি জনজাতি সহ সকলের জন্য সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে প্রয়াসবদ্ধ রাজ্যের স্বাস্থ্য দপ্তর, যার কারণে একের পর এক উন্নত নয়া পরিকাঠামো সংযুক্ত হচ্ছে রাজ্যের প্রতিটি প্রান্তে। মঙ্গলবার টাকারজোলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 6,70,00,000 টাকা ব্যয়ে এই সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রেখে আরো বলেন, চোখের সামনে গুজরাট মডেলকে সামনে রেখে উন্নয়নের চেষ্টা করছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গত লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে গিয়ে ত্রিপুরার উন্নয়নের কথা তুলে ধরেছেন। 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটি টিম করেছিল। বর্তমানে 6টি জাতীয় সড়ক হয়েছে। আগামী দিনে আরো 4টি জাতীয় সড়ক নির্মাণ করা হবে রাজ্যে। এর জন্য কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এবং উন্নয়নের কোনো ধর্ম হয় না, কাজ করলেই উন্নয়ন হয়। বিশেষ করে জাতি জনজাতির সকলের উন্নয়নের লক্ষ্য নিয়েছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা সরকার। এবং এডিসি এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন করার জন্য 1400 কোটি টাকা আনা হয়েছে। বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া ব্লকগুলির উন্নয়নের বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া ব্লক এলাকার উন্নয়নের জন্য বাজার থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পিছিয়ে পড়া ব্লকের সংখ্যা অধিক ধলাই জেলায়, তাই ধলাই জেলায় কিভাবে উন্নয়ন অতিরিক্ত করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছে সরকার, যার অঙ্গ হিসেবে ধলাই জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো একটি কাজ করতে চাইলে নির্বাচন চলে আসে, ফলে কাজ করা যায় না। তাই এক দেশ এক ভোট কার্যকর করা অত্যন্ত জরুরি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন ত্রিপুরার আরো বেশি উন্নয়ন করতে চান। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছেন তিনিও ত্রিপুরার উন্নয়ন চান, তাই এর জন্য কাজের রূপরেখা তৈরি করে সরকার পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে ত্রিপুরার চেহারা বদলে গেছে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি বিশ্বের মধ্যে যাতে সকলে অবগত হতে পারে তার জন্য সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে, যার ফলে এখন ফরেনাররা রাজ্যে আসছে পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার জন্য। এর জন্য সরকার তাদের থাকা খাওয়ার উপর বিশেষ ব্যবস্থা করা উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। প্রায় 17 থেকে 18, 19টার মতো এক্সপ্রেস ট্রেন এখন থেকে যাচ্ছে। এখান থেকে 3টা জায়গার মধ্যে অমৃত রেলওয়ে স্টেশন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 93 থেকে 94 করোড় দিয়েছেন। আর আগরতলা এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন তার জন্য আমার কাছে যা খবর আছে প্রায় 300 করোড় মতো স্যাংশন আছে। সেখানে একটা মডার্ন রেলওয়ে স্টেশন করবো, আমরা সেগুলো ভাবিনি। তো এবার মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার বিস্তার আলোচনা হয়েছে।
আমি বলেছি যে ত্রিপুরাকে আরো বেশি ডেভেলপ আমি করতে চাই। উনি বললেন আমিও তো চাই এটা ডেভেলপ করার জন্য। এই যে কথাগুলো আমরা কত ইন্সপায়ার্ড হই। এবং আমি সমস্ত ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন আমি বলেছি বিভিন্নভাবে প্রজেক্ট তৈরি করার জন্য। এই প্রজেক্টগুলো নিয়ে আমরা যাব। পয়সার কোনো অভাব নেই। মেইন হচ্ছে যে আমরা সবাই মিলে যদি ইফ উই আর অল ইউনাইটেড তাহলে আমাদের মঞ্জিল বেশি দিন লাগবে না। ত্রিপুরা যেভাবে আমি বললাম যে 21 বছর পরে আসার পর শুধু ওরা না, এই ডাক্তার ফ্যামিলি না আরো অনেকে যখনই আসে বলে ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে এখন। এবং আমরা চাই যে যে টুরিস্ট স্পটগুলো আছে আমরা সেই টুরিস্ট স্পটগুলো অনেকে আমাদের আপনারা সবাই জানেন এই টুরিস্ট স্পটগুলোর যাতে সারা পৃথিবীর মধ্যে তার সবাই অবগত হন। আমরা তার জন্য সৌরভ গাঙ্গুলিকে আমরা গ্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন জায়গায় গিয়ে গেলেন, বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার এই ট্রাইবেল এরিয়াতে, এবং সেগুলো মানুষও জানে। এখন প্রচুর আমাদের ফরেনার পর্যন্ত আসছে এখানে বিভিন্ন প্রদেশ থেকে। আমাদের অনেক বেশি বেড়ে গেছে এখন এখানে টুরিস্টরা। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে তাদের কিছু কাজ যেহেতু শুরু হচ্ছে, অনেকে থাকার সমস্যা হচ্ছে, আরো বেশি ওদের ফেসিলিটিস বাড়াতে হবে। সিকিউরিটি আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করছি, তবেই তো মানুষ আসবে। G20 সময় মানুষ এসে গেছে, আমাদের চেষ্টা আছে। এবং চেষ্টার সাথে সাথে আমরা এটা হচ্ছে এডুকেশন আমাদের কাছে প্রায়োরিটি। আমাদের ছেলে মেয়েরা যারা আছে এডুকেশনও থাকতে হবে, আবার খেলাধুলায় উন্নত থাকতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের করতে হবে। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আয়োজিত এদিনের অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন। শান্তন টিভি। ত্রিপুরা চতুর্থ লোকায়ুক্ত হচ্ছেন ডক্টর বিভাস কান্তি কিলিকদার। মঙ্গলবার রাজভবনের সূত্রে এই খবর জানা গেছে। ডক্টর বিভাস কান্তি কিলিকদার বর্তমান লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হচ্ছেন। 11ই আগস্ট কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। সম্ভবত 14ই আগস্ট রাজ্যপাল চতুর্থ লোকায়ুক্তকে শপথ গ্রহণ করাবেন। পরবর্তী লোকায়ুক্ত কে হবেন এ নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মহলে চর্চা চলছিল। রাজভবন সূত্রে জানা যায় কয়েকদিন আগেই সর্বসম্মতভাবে ডক্টর বিভাস কান্তি কিলিকদারকে লোকায়ুক্ত করার প্রস্তাব যায়। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধানসভার অধ্যক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি সবার মতের ভিত্তিতেই এই নামটি চূড়ান্ত হয়ে যায়। মঙ্গলবার রাজভবনের আদেশে নামটি জারি হয়। 2008 সালে ত্রিপুরার লোকায়ুক্ত বিল পাসের পর প্রথম লোকায়ুক্ত হন প্রদীপ কুমার সরকার, সেটি 2012 সাল। 2017 সাল পর্যন্ত দ্বিতীয় লোকায়ুক্ত হিসেবে দায়িত্ব সামলান সুবল বৈদ্য। এরপর কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে পদাধিকারী পদস্থদের দুর্নীতি বা অনৈতিক কার্যকলাপের অভিযোগ সংক্রান্ত বিচারের ক্ষমতা লোকায়ুক্তের। সেদিক থেকে এই পদের গরিমা অনেক। অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ডক্টর বিভাস কান্তি কিলিকদারের কর্মজীবন শুরু হয় শিক্ষকতায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি, আইনে স্নাতক ডিগ্রি ছাড়াও ত্রিপুরা জনজাতিদের কাস্টমারি ল অ্যান্ড প্র্যাকটিসের ওপর গবেষণা করে পিএইচডি অর্জন করেছেন। বাংলা, ইংরেজি, সংস্কৃতি, ককবরক 4 ভাষায় তিনি সাবলীল। ত্রিপুরা লোকসেবা আয়োগ টিপিএসসি সদস্য হিসেবে বিচারকের আসনে তার উজ্জ্বল উপস্থিতি সংশ্লিষ্ট সবার মধ্যে দাগ ফেলেছে। ত্রিপুরার সেকাল একাল তার লেখা প্রথম বই। টিসিএস প্রত্যাশীদের জন্য তিনি প্রথম বই লিখেছেন এই রাজ্যে। এছাড়া রাজ্যের বিভিন্ন পত্রিকা, সাময়িকীতে তিনি নিয়মিত লেখক। শ্রী অরবিন্দ সোসাইটি, কল্যাণ আশ্রম সহ বিভিন্ন সাংস্কৃতিক সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। শ্রীহট্ট সম্মেলনীর অন্যতম পৃষ্ঠপোষক তিনি। শিক্ষা, সংস্কৃতি ও উন্নত মূল্যবোধ ও সংবেদনশীলতার উত্তরাধিকারী ডক্টর বিভাস কান্তি কিলিকদারকে লোকায়ুক্ত হিসেবে রাজ্যপালের আদেশনামা জারির খবর গুগলের মাধ্যমে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তরঙ্গায়িত মাধ্যমে। শান্তন টিভি। ত্রিপুরা সরকারের 59টি জেলা বন দপ্তর ও কুমারঘাট
মহকুমা বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার প্যাচারথল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবীন ছড়া সোনারামপাড়া কমিউনিটি হল ঘরে বন মহোৎসব অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক NS চাকমা, প্যাচারথল বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা ত্রিপুরা সরকারের বন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে প্রত্যেকের ঘরবাড়ি এবং রাস্তার পাশেও বৃক্ষরোপণের বার্তা দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সোনারামপাড়া এলাকায় বেশ কয়েকটি মূল্যবান গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, এক পেড় মার কি নাম, একটি গাছ মায়ের নামে রোপণ করা। সেই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে। আমরা আসার সময় দেখেছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পোস্টার লাগিয়েছেন, একটাই লক্ষ্য যে আমাদের প্রতিটি পরিবারকে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছাতে হবে সেই গুরুত্ব, এবং আমাদের গুরুত্ব সহকারে শুধু একদিনের জন্য নয়, সবসময় আমাদের নিজের বাড়িতে আঙ্গনায়, আমাদের এলাকায়, আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে যেখানে আমাদের সুবিধা আছে সেখানে আমরা গাছ লাগাবো। প্রতিবারে ফলের গাছ, বিভিন্ন গাছ আমরা লাগাবো। একদিকে আমাদের সবজির ক্ষেত্রে হোক, ফলের ক্ষেত্রেও আমরা একদিকে সেদিকে লাগাবো, অন্যদিকে আমাদের যে প্রাকৃতিক যে আমাদের পরিবেশ সেটা বজায় থাকবে। তার জন্য আমাদের শুধুমাত্র স্কুলের বাচ্চা নয়, সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি যারা আছে, যারা সামাজিক আমাদের সংগঠন রয়েছে, ক্লাব রয়েছে, NGO আছে, পাশাপাশি আমরা যারা জনসাধারণ রয়েছে, প্রত্যেকের দায়িত্ব, আমাদের সেই দায়িত্ব নিতে হবে যাতে করে আমাদের আগামী দিনে কোনো সমস্যা না আসে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তিদের স্বামী নিখিল দাসের বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে জানিয়ে দিল বাগানের শ্রমিকরা। এই অভিযোগের তীব্র নিন্দা করল তারা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তিদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ তুলেছিল। গ্রাম প্রধান দীপ্তিদের স্বামী নিখিল দাস চা বাগানের শ্রমিক না হয়েও চা বাগানের জায়গা দাবি করেছিল জেলা শাসকের কাছে। 24 ঘন্টা আগে এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল। এই সংবাদ সম্প্রচারিত হওয়ার পরে মঙ্গলবার শেকেরকোট স্থিত মালামতি চা বাগানের শ্রমিকরা রীতিমতো নড়ে চড়ে বসে। মঙ্গলবার শ্রমিকরা অভিযোগ করেছে গ্রাম প্রধান দীপ্তিদের বিরুদ্ধে এলাকার কয়েকজন ষড়যন্ত্রমূলক পরিকল্পিতভাবে এই ঘটনাটি সংঘটিত করেছে। চা বাগানের শ্রমিকদের বক্তব্য, গ্রাম প্রধান দীপ্তিদের পিতা মালাবতী চা বাগানের একজন শ্রমিক ছিলেন। দীপ্তিদে তাঁর স্বামী নিখিল দাসকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। পরিবারটি নিতান্তই দুস্থ হওয়ার সুবাদে শ্রমিকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান দীপ্তিদে স্বামী নিখিল দাসের নাম পাঠানো হয়েছে সরকারিভাবে জমি প্রদানের জন্য। চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন, এতে প্রধান দীপ্তিদে কিংবা তার স্বামী নিখিল দাসের কোনো ধরনের হাত নেই। শুধু তাই নয়, চা বাগানের শ্রমিকদের পক্ষ থেকে জেলা শাসকের কাছে নিখিল দাসের নাম পাঠানো হয়েছে। এই ঘটনাটা দীপ্তিদে এবং তার স্বামী নিখিল দাস নিজেরাও জানতেন না। বাগানের শ্রমিকদের অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রধানের পদে প্রার্থী হিসেবে দীপ্তিদে যাতে আর মনোনীত না হতে পারে, এর জন্য ষড়যন্ত্রমূলক এই ঘটনাটি ঘটানো হয়েছে। যারা গরিব মানুষ জায়গা জমি নাই তারা হোক। আচ্ছা, প্রধানের যে বিষয়টা আছে, জামাইয়ের যে বিষয়টা আছে, হ্যাঁ শ্বশুরবাড়ি থাকে, শ্বশুরবাড়ি থাকে। প্রধান হলো মেয়ে দীপকদের, তো শ্বশুরবাড়ি থাকে, জায়গা টাকা নাই। তারা কইছে দেখো বাগানটা নিয়ে তো খুব আমরা দুর্যাবত করছি, পার্টি হোক সে হোক, পার্টি হেল্প করছে এক সময়, ঠিক আছে। তখন যদি আমরা কিছু থাকো না একটু ব্যবস্থা, তাহলে তোমরা একটা চিন্তাধারা করো। তখন একটা মিটিংয়ে আলোচনা হয়েছিল, তখন এই নামটা দেওয়া হয়েছে। এরকম কোনো ওখানে কে বা কাহারা, হয়তো আমরা যেহেতু বিজেপির সঙ্গে কাজ করতেছি, হয়তো বিরোধীরা আমরা নিশ্চয়ই এই ধরনের প্রবচল করে এটা নষ্ট করতে চাইতেছে বা পাট্টা না পাক এই ধরনের হইতে আছে। যদি এটা নিয়ে কোনো ক্ষোভ থাকে আমরা আলোচনা করে এটাও বাদ দিতে পারি, অসুবিধা নেই। কিন্তু বাধ্য এরকম চাই না, কারণ একটু গরিব মানুষ ভাইয়া, এই হলো আমার বক্তব্য। আর আমরা সবসময় পার্টি হেল্প করতেছি। এর মধ্যেও MLA DMDM আইসে, এই বিষয়ে সব আলোচনা করছে, ভালোই, খুব সুন্দরই। আমরা যথেষ্ট
খুশি, সবাই এটা নিয়ে খুব গর্ব, এই আর কি আমার বক্তব্য। গ্রাম প্রধান দীপ্তিদের প্রশংসায় পঞ্চমুখ চা বাগানের শ্রমিকরা, কারণ তারা বিভিন্ন সময়ে এই গ্রাম প্রধানকে পাশে পেয়েছেন। শান্তন টিভি। সাবরুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত গোয়াচাঁদ এলাকায় মনুবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণুপদ ভৌমিক এবং এসডিপিও নিত্যানন্দ সরকারের যৌথ উদ্যোগে পুলিশ তল্লাশি চালিয়ে অপারেশনের সঙ্গে যুক্ত বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করে। এই সরঞ্জামগুলো একটি গাড়িতে তোলার সময় পুলিশ গাড়িসহ 2 ব্যক্তিকে আটক করে। এই সমস্ত মেডিকেলের সরঞ্জামগুলোর বাজার মূল্য আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা হতে পারে বলে পুলিশের ধারণা। এই সরঞ্জামগুলো মানব পাচারের জন্য ব্যবহার করার জন্য নেওয়া হচ্ছিল কিনা সেই বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। বাজার হয়ে সোজা সাবরুমের দিকে যাওয়ার পথে যখন গোয়াচান ব্রিজ পেরিয়ে যাই তখন আমরা 10 পেটি মাল দেখি রাস্তার ধারে পড়ে আছে এবং সাসপেক্টেডলি আমরা 2 জনকে দেখছি ওখানে একটা মারুতি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। এরপরে আমরা এগুলি খুলে দেখলাম সব মেডিকেল অ্যাক্সেসরি আইটেম, যেটা মানে চিকিৎসা কাজে ব্যবহৃত হয় এরকম আইটেম আমরা বাজেয়াপ্ত করেছি, যার বাজার মূল্য আমার ধারণা অন্তত 8 লক্ষ টাকার মতো হবে। অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাক্সেসরি এটা আপনার এই যেমন এটা আছে, এটাকে বলে স্কিন স্টেপলার, যেটা অপারেশনের পর সেলাই কাজে ব্যবহৃত হয়। এই টাইপের আরো অনেক মেডিকেল অ্যাক্সেসরি এখানে আছে। সাপোর্টিং কোনো পেপার পেয়েছেন কি স্যার? না, সাপোর্টিং পেপার এই জন্যই পাইনি বলবো, কেননা কোনো লোক তো নেই। আমরা 2 জনকে পেয়েছিলাম, ওরা একটা মারুতি নিয়ে এখানে ঘোরাঘুরি করছিল। আমরা জিজ্ঞাসা করাতে ওরা বলছে যে না ওই মালগুলি ওদের না, কিন্তু আমরা ওদেরকেও আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য। ওরা কি স্থানীয় স্যার? ওদের বাড়ি শ্রীনগরে। রাতের আধারে রাবার বাগান ধ্বংস করে দিল দুষ্কৃতীরা। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত গুলিরায় বাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা শ্যামল দেববর্মার রাবার বাগান ধ্বংস করে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বাগানে এসে শ্যামল দেববর্মা দেখতে পান তার রাবার গাছগুলো তছনছ করে দেওয়া হয়েছে। মোট 380টি রাবার গাছের মধ্যে 280টি রাবার গাছ ধ্বংস করে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে রাবার বাগানে গোটা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে কান্না শুরু করে শ্যামল দেববর্মা। এই কান্নার রোল শুনতে পেয়ে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। শ্যামল দেববর্মা জানিয়েছেন তার কোনো শত্রু নেই, তবে দুষ্কৃতীরা কেন এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীদের তরফে দাবি উঠেছে দুষ্কৃতীদের তদন্তক্রমে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দেওয়ার। কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না। এই দুষ্ট কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা করতে পারছি না। বরং কি বলবো যে আমাদের এলাকার বাসী আমরা এটা নিয়ে নির্ভরশীল করি, আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি। আমাদের ট্রাভেল এলাকায় আমাদের যে এদেশি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না। এটাই আমাদের ভরসা, এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে। যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়ে আমরা নির্ভর করি। কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টামি করছে, এটা কি পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি। আমাদের এলাকার বাসী সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে। খোয়াই মহকুমার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা, তাই রাস্তা সংস্কার করার জন্য মঙ্গলবার ডেপুটেশন প্রদান করে খোয়াই যুব কংগ্রেস। প্রতিনিধি দল জেলা শাসক চাঁদনী চন্দ্রনের কাছে দাবি সনদ তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস দলের সভাপতি টিঙ্কু মোদক, খোয়াই জেলা ব্লক কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে যুব কংগ্রেস দলের সভাপতি টিঙ্কু মোদক বলেন, খোয়াই মহকুমার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা বেহাল। সমস্ত মহকুমা জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়ে আছে। এতে করে মানুষ ও যানবাহন চলাচল করার অযোগ্য হয়ে পড়েছে। সুভাষ পার্ক থেকে পুরান বাজার যাবার পথে রঞ্জন রায় সেতুর ছাউনি ভেঙে আছে। এছাড়া তাঁত চৌমোহনী থেকে অজগর টিলা প্রণবানন্দ স্কুলে যাবার পথে খোয়াই নদীর পাদদেশের রাস্তা বর্ষাকালীন মরশুমে প্রতি বছর ভেঙে যায়। এই রাস্তা ধরে প্রণবানন্দ স্কুলের গাড়িগুলো চলাচল করে। এতে যে কোনো সময় স্কুল বাসগুলো রাস্তা ভেঙে পাশের খোয়াই নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়, যাতে অতি সত্বর এই সমস্ত রাস্তাঘাট সংস্কার করা হয়। আজকে আমরা এসেছি যুব কংগ্রেসের খোয়াই ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে
খোয়াই সমগ্র যে রোড রাস্তাগুলো, প্রতিটি রাস্তায় প্রচণ্ড ভঙ্গুর অবস্থায়, পাবলিক যেতে লোকাল বাস বা লোকাল কোনো গাড়ি যাতায়াতে খুব অসুবিধা হয়। এর থেকে সবথেকে বড় বিষয় হচ্ছে কিছু কিছু রোড আছে যেগুলোতে মারাত্মক অবস্থা আছে। যেমন আমাদের মধ্যে একটা আছে রঞ্জন রায় ব্রিজ, এই যে আমাদের স্টেট ব্যাংকের এখানে, এই ব্রিজের প্রতিটি রডগুলো ব্রিজ থেকে আলাদা হয়ে উঠে আছে, তো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর মূলত আমরা আরেকটা বিষয়কে সামনে রেখেছি যে আমাদের যে প্রণবানন্দ বিদ্যামন্দিরের সামনে যে রোডটা স্কুল বাসগুলো আসে, ও রোডের পাশেই আমাদের খোয়াই নদী। তো যদি এখানে রুটটা প্রতিনিয়তই ভঙ্গা থাকে, এখানে ভাঙ্গার কারণে বোল্ডার অনেকবার ফেলা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরেও নদী থাকার কারণে নদীর বর্ষার সিজনে ওই মঙ্গলবার দুপুরে আশারামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশারামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দেববর্মা, এসএমসি কমিটির চেয়ারপারসন মনীন্দ্র দেব। বক্তারা এনএসএস এর গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। উন্নত করতে পারবো না, দেশটাকে ডেভেলপমেন্ট করতে পারবো না। কাজে সমস্ত ছাত্রছাত্রী এই এনএসএস এর সদস্যভুক্ত হওয়া দরকার, দেশটাকে উন্নত করার জন্য, সমাজকে উন্নয়নের করার জন্য। সমাজে যদি পাশের বাড়িতে কেউ বিপদে পড়ে তাকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলার জন্যই হচ্ছে এনএসএস এর প্রোগ্রাম। এনএসএস মানে আমাদের সামাজিক একটা প্রকল্প, সমাজ উন্নয়নের একটা স্কিম এবং একটা প্রকল্প। কাজে সবাইকে এই সদস্যপদ গ্রহণ করতে হবে। তো এবার আমরা আমাদের স্কুলে তো বাউন্ডারি নেই, তো বাউন্ডারি না থাকা সত্ত্বেও আমরা একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষদের শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ মুংসা থাই মগের শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। মুংসা থাই মগের স্ত্রীর বাড়ির লোকজন গত রবিবার বাগমারা স্থিত থুইচি মগ পাড়ায় এসে মুংসা থাইয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই ঝগড়ার সমাধান করার জন্য মুংসা থাই পাড়ার কিছু লোককে ডেকে আনলে তাদের সাথে দুর্ব্যবহার করে তার স্ত্রীর বাড়ির লোকজন, এমনকি এলাকাবাসীকে মারধর করে। এতে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে চলে আসে। এর মধ্যে মুংসা থাইয়ের স্ত্রীর বাড়ির লোকজন তার ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভেঙে গুড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পর তারা চলে যায়। যাবার সময় আমবাসা থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানায়। পুলিশ অভিযোগ পেয়ে পাড়াতে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে এবং ঘটনার মীমাংসা করার জন্য বলেন। আমি দায় কইছে না, কিন্তু তারপরে মশাতে কইছে আমি তোমার লাগে আর খাইতে না। তারপরে তারা বাইহেরা কয় জিনিসপত্র সব লইয়া বাগি গেছে গা, ঘর সর কিতা করছে অবস্থা সবাই দেখছে। আর আমার নামে তারা আমরা গ্রামে গুন্ডা করিয়া আমার নামে থানাতে এন্ট্রি করছে। আমরা জানি না, কিন্তু আমরা তো আপোষ ভাবে তারা ছাড়ছে। আমরা যদি ইচ্ছা করতাম তারা আমবাসা বাজার পার হয়ে যেতে পারতো না। আমরা খারাপ ব্যবহার করে। আমার এখানে বাইকনা লাগে, এটা বুঝিনি, আপন তো না হলেও তার বাবা নাই, আমরা সবাই তারে দেখে তারা এখানে বসবাস করে। তো আমরা এখন চাই আমরা গ্রামে আয়া গুন্দাগুদি করে গড় তোর বাঙ্গাইয়া জিনিসপত্র লইছে, মীমাংসা করতে আইসে না, তারা মারপিট করে গেছে, আবার থানাতে আমরা নামে অ্যাপ্লিকেশন করছে। এটা আমরা মীমাংসা চাই, তারা মীমাংসা করলে করো, যদি মীমাংসা না করলে এটা অনেক লড়াই হইব, তারা চাই। যে কেস দেয়া গেছে মানে কিছু করছো নি তোমরা? না না, আমরা কোন তার সঙ্গে শত্রু না। কেন আবার আপনাদের নামে অভিযোগ দেয়া গেছে থানায়? দিয়া গেছে মানে ওই বুড়ি যে আমার গড়াতি পাইছিল, আমি তার হাত যে কামড় দিছে ওইটার জন্য। কেননা আমার তো সুতাই তো হইব, আমার গলা কামড় দিছে যখন, এটা আমি একলা না, সবাই গ্রামবাসী আছে ওই সময় আমার যে গলাতি পাইছিল। পুলিশ আসেনি? তারপরে আমরা তো জানি না, থানাতে রিপোর্ট করছে কয়া রাত হইয়া সোমবারে থানা আইছে, আমার ঘরে দেখছে আর তানের ঘরে দেখছে। তারপরে দিয়ে তারা কইছে 5টার সময় থানা তাইও। আমরা থানা গেছে যখন, তার থানা কইছে তোমরা রিপোর্ট কেস করে না, তারা মীমাংসা চাই, মীমাংসা হইলে ভালো হইব, আর না হলে তোমরা তারপর দিয়ে কেস করো। আমরা তো কেসও চাই না, কিন্তু আমরা তারা আপোষ করতে হয়েছে, মীমাংসা করতে হয়েছে, মীমাংসাই চাই আমরা। মঙ্গলবার বিকেলে বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি ত্রিপুরা প্রদেশের সংখ্যালঘু মোর্চার সভাপতি তথা কৈলাসহরের প্রভারী রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। সাংগঠনিক বৈঠকে মূলত 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, নির্বাচিত পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে 53 কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান, আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোট আসতেই অনেকেই ভোটে লড়াই করার জন্য এগিয়ে আসছেন কিংবা নিজে থেকে আগ্রহ দেখাচ্ছেন। এটা দলের পক্ষে খুব ভালো লক্ষণ, কিন্তু একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, বিজেপি দলের সাথে অন্যান্য রাজনৈতিক দলের তুলনা করলে চলবে না। কারণ গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপি দলের প্রার্থী কে হবে কিংবা বিজেপি দলের প্রার্থী কিভাবে ঠিক করা হয় সেটা দলের মণ্ডল সভাপতি কিংবা জেলা সভাপতিও জানেন না। সবটা নির্ভর করে সার্বিক বিষয়ের বিবেচনার উপর বলে জানান তিনি। মন্ডল কৈলাসহর মন্ডলের অধীনে গৌরনগর ব্লকের অধীনে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে 15টা গ্রাম পঞ্চায়েতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন হবে। সেখানে 3টা জেলা পরিষদ এবং 9টা পঞ্চায়েত সমিতি, 153টা পঞ্চায়েতের প্রার্থী সেখানে চয়ন করা হচ্ছে। সেখানে তাদের ক্ষেত্রে প্রতিটা প্রার্থীর ক্ষেত্রে 3 জনের নাম আমরা সেখানে নিয়ে যাচ্ছি, রাজ্য কমিটিতে আমরা জমা দেব। সেখান থেকে একটা প্রার্থী আমাদের চূড়ান্ত হবে এবং চূড়ান্ত করতে গিয়ে এই 15টা পঞ্চায়েতকেই সমভাবে গুরুত্ব আরোপ করে সমভাবে দখল করার লক্ষ্যে আমরা গত 2 দিন 3 দিন যাবৎ সেখানে পূর্ণাঙ্গভাবে প্রতি গ্রাম থেকে সেখানে প্রার্থী চয়নের অবস্থান, সেখানে প্রতি ওয়ার্ড কমিটি, সেখানে বুথ কমিটি এবং শক্তি কেন্দ্র সহকারে প্রতিটা জায়গায় সেখানে মণ্ডল সভাপতির উপস্থিতিতে তাদের নামের তালিকা সেখানে প্রস্তাব সহকারে এখানে আসছে। কোনো পঞ্চায়েতে সেখানে 3 জনের জায়গাও বেশি আসছে। সেগুলো নিয়ে মন্থন হবে কিছুক্ষণ পরে। সেই জন্য যাদের মধ্যে আমরা যাদের নামের তালিকা নিয়ে আসছি তাদের আজকের এই সভা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।